এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। প্রত্যেক দিনের মতো আজকের রাজ্য দেশ বিদেশের বাছাই করা এই মুহূর্তের এক্সক্লুসিভ 15টি সংবাদ আপনাদের কাছে সরাসরি আমরা পৌঁছে দিচ্ছি। গুরুত্বপূর্ণ সংবাদগুলি দেখবার জন্য শেষ পর্যন্ত জুড়ে থাকুন প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। বিস্তারিত খবরে যাবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের সংবাদগুলি প্রত্যেক দিন আপনি দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন, কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন, কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজ গোটা বাংলাদেশ জুড়ে জাতীয় শোক দিবস পালনে মরিয়া শেখ হাসিনার আওয়ামী লীগ। বানচাল করতে বদ্ধপরিকর বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তী সরকার। আজ 15ই আগস্ট বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনের দিন। তিনটিতে আওয়ামী লীগের জাতীয় শোক দিবস কর্মসূচিকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার নানা আশঙ্কায় ভুগছে গোটা বাংলাদেশ সহ ঢাকা। অন্তর্বর্তী সরকার, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা এবং বিএনপি জামাতের আশঙ্কা আজ প্রতিবিপ্লবের ছক কষেছে শেখ হাসিনার আওয়ামী লীগ। ঢাকায় জমায়েত করে ব্যাপক সন্ত্রাস হিংসার পরিকল্পনা রয়েছে তাদের, অভিযোগ বিএনপি এবং জামাতের। সেই অনুযায়ী কর্মী সমর্থকদের ঢাকায় বেশি মাত্রায় জমায়েত করাচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ। হিংসার ঘটনাও ঘটতে শুরু হয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। বুধবার সন্ধেবেলা 32 নম্বর ধানমন্ডি রোডে বঙ্গবন্ধুর বাড়িতে প্রদীপ প্রজ্বলন এবং তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আক্রান্ত হয়েছেন সেই দেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। মারধর করা হয়েছে রোকেয়া এবং তার সঙ্গী সাংস্কৃতিক কর্মীদের। ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ঘটনার সঙ্গে বিএনপি জামাত আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। এতদিন গা ঢাকা দিয়েছিলেন সেই দেশের পরিবহন মন্ত্রী তথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার মতোই খুনের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। দাড়ি কেটে লুঙ্গি এবং সাধারণ মানের জামা গায়ে চাপিয়ে নদীপথে পালাবার সময় প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক এবং হাসিনার শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে 2 ছাত্র খুনের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও আজকে প্রতি বিপ্লবের সম্ভাবনাকে সামনে রেখে দেশ জুড়ে ধরপাকড় শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রাজধানী ঢাকার নিরাপত্তা আরও জোরদার করতে নামানো হয়েছে বাড়তি সেনা। প্রসঙ্গত গত 1975 সালের 15ই আগস্ট ঢাকার ধানমন্ডির বাড়িতে তৎকালীন প্রধানমন্ত্রী মুজিবুর রহমানকে সপরিবারে খুন করে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিদ্রোহী সেনাকর্তারা। ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবেই পালন করে আসছিল। মাঝখানে বিএনপি সরকার ক্ষমতায় এসে তা বাতিল করেছিল। আবারও হাসিনা সরকার উৎখাতের পর জাতীয় শোক দিবস এবং এই দিনটি উপলক্ষে গোটা দেশের পূর্ব ঘোষিত ছুটি বাতিল করে দিয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। যদিও আওয়ামী লীগ আজ বাংলাদেশের জাতীয় শোক দিবস পালন করতে বদ্ধপরিকর। ভারতের আশ্রয়স্থল থেকে, ভারতের মাটি থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দলের নেতাকর্মীদের ফোন করে কর্মসূচির আয়োজনের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। এছাড়াও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার অপরাধে গ্রেপ্তার করা হলো আওয়ামী লীগ নেতাকে। ধৃত ওই নেতার নাম জাহাঙ্গীর কবির। গত 12ই আগস্ট তিনি দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। বুধবার 14ই আগস্ট ভোরবেলা তাকে শহরের আমতলা সড়ক এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত গত 12ই আগস্ট ভারতের মাটি থেকে ওই নেতাকে, আওয়ামী লীগের ওই নেতাকে ফোন করেছিলেন শেখ হাসিনা। মোবাইলে কথা বলার সময় শেখ হাসিনাকে ওই নেতা মনে সাহস রাখার পরামর্শ দেন। পরে এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ভিডিওটিতে দেখা যায় জাহাঙ্গীর কবির যখন মোবাইলে কথা বলছিলেন তখন জেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন তার পাশে। এই নাম্বারটা আমার, আপনি সেভ করে রাখেন। এই নাম্বারটা আমার জাহাঙ্গীর। ঠিক আছে, আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত। আমি শক্ত না, আপনি ঘাবড়াইলে আমরা নরমই পড়ি। জয় বাংলা। আপা এই নাম্বারটা বাংলাদেশে আগামী 90 দিনের মধ্যেই নির্বাচন নিশ্চিত করবে ভারত, জানিয়ে দিলেন শেখ হাসিনা পুত্র জয়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়ে দিলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভারত নিশ্চিত করবে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি নয়াদিল্লিকে নেতৃত্বের ভূমিকা নিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করবার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যমকে এদিন শেখ হাসিনা পুত্র জানিয়েছেন, আমাদের সরকারের কোটার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বিষয়টি আদালতের হাতে সম্পূর্ণ ছেড়ে না দিয়ে শুরুতেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা উচিত ছিল বলে জানিয়েছেন তিনি। বিক্ষোভ মোকাবিলায় সরকার ভুল করেছে স্বীকার করলেও
সহিংসতার পেছনে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার হাত ছিল বলে দাবি করেছেন জয়। তিনি জানিয়েছেন, আমার দীর্ঘ বিশ্বাস এর সঙ্গে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত রয়েছে। এর একটা বড় কারণ 15ই জুলাই থেকে অনেক বিক্ষোভকারীর হাতে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে। গত 1.5 দশকে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সাফল্যের কারণে বাংলাদেশে এই সমস্ত আগ্নেয়াস্ত্র পাওয়াটা খুব কঠিন। দেশে যদি আগ্নেয়াস্ত্র পাচার বা সরবরাহ করার কারো সক্ষমতা থাকে তাহলে সেটা একমাত্র বিদেশি গোয়েন্দা সংস্থা বলে দাবি করেছেন শেখ হাসিনা পুত্র জয়। প্রচুর বাংলাদেশি নাগরিক ভারতে আসেন চিকিৎসার জন্যে। তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। ফের মিলবে ওপার থেকে এপারে আসার ছাড়পত্র। ঢাকায় সীমিত পরিসরে চালু হলো ভারতীয় ভিসা কেন্দ্রগুলি। বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে গত বৃহস্পতিবার থেকে বন্ধ রাখা হয়েছিল ভারতীয় ভিসার আবেদন কেন্দ্রগুলি। পরিস্থিতি কিছুটা ছন্দে ফিরতেই ওপার বাংলায় ফের চালু করা হলো ভারতীয় ভিসা কেন্দ্রগুলি। বাংলাদেশি সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার থেকে সীমিত পরিসরে চালু করা হয়েছে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র। ভিসার জন্য আবেদনকারীদের জানানো হয়েছে কবে তারা ভিসা পাবেন সে বিষয়টি তাদের মোবাইলে SMS মারফত জানিয়ে দেওয়া হবে। সীমিত পরিসরে আপাতত এই কাজ চালু হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ জুড়ে উঠেছিল বয়কট ভারতীয় পণ্য স্লোগান। এবার চাল ডাল পাঠানো কোনোভাবেই যাতে ভারত বন্ধ না করে সেই জন্যে ভারতের রাষ্ট্রদূতকে করজোড়ে অনুরোধ বাংলাদেশের বিদেশ উপদেষ্টার। চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে ভারত থেকে পাঠানো বাংলাদেশে বন্ধ না হয় তার জন্য ভারতীয় রাষ্ট্রদূতকে করজোড়ে অনুরোধ জানালেন অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা। বুধবার সেগুনবাগিচায় বিদেশ মন্ত্রকের কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। আর ওই বৈঠকের সময় ভারত থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠানো বন্ধ না করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এই বৈঠকে শেখ হাসিনা সরকারের পতনের পর যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে হিন্দু তথা সংখ্যালঘুদের ওপরে বেলাগাম নির্যাতনের খবর সামনে আসছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এদিন ভারতের রাষ্ট্রদূত। হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করবার অনুরোধ জানিয়েছেন তিনি বাংলাদেশের কাছে। এছাড়াও ঢাকার সঙ্গে যে নয়াদিল্লি স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় সেটাও অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টাকে জানিয়ে দিয়েছেন ভারতের রাষ্ট্রদূত। পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার জল বন্টন চুক্তি সম্পাদনের বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য ভারতের রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা। অপরদিকে ভারতের আগরতলায় ধৃত 16 বাংলাদেশি নাগরিক। আন্দোলন পর্ব থামলেও এখনও ধিকি আগুন জ্বলছে বাংলাদেশ জুড়ে। প্রাণ বাঁচাতে অনেকেই ভারতে চলে আসার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে কড়া সতর্কতা। তারপরে অনুপ্রবেশের অভিযোগে মঙ্গলবার রাতে 16 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ত্রিপুরা রেল পুলিশ। আজ বুধবার আগরতলা হয়ে তারা অন্য রাজ্যে যাবার চেষ্টা করছিলেন বলে ধৃতরা জেরায় জানিয়েছে। ধৃতদের মধ্যে বাংলাদেশের 3 জন দালালও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরজিকর হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য গোটা দেশ। ইতিমধ্যে আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। এবার গভীর রাতে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা, ভাঙচুর চালালো আরজিকর হাসপাতালে। স্বাধীনতা দিবসের রাতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে বহিরাগত দুষ্কৃতীদের প্রবল তাণ্ডব। কথা ছিল মহিলাদের দখলে থাকবে মধ্যরাত, কিন্তু চলে গেল দুষ্কৃতীদের দখলে। বুধবার গভীর রাতে হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরিহিত একদল দুষ্কৃতী হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। অভিযোগ, হাসপাতালের ইমার্জেন্সি, ওটি রুম, মর্গ, প্রসূতি বিভাগ সহ একাধিক জায়গায় গিয়ে তারা প্রবল ভাঙচুর চালিয়েছে। এমনকি ওই দুষ্কৃতীরা সেই অভিশপ্ত সেমিনার রুমেও প্রবেশের প্রবল চেষ্টা করে বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় পুলিশের ব্যারিকেড, পুলিশের একাধিক গাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। নিমেষে শান্তিপূর্ণ অবস্থান চেহারা নেয় তাণ্ডবের। এমনকি পড়ুয়াদের ধর্ণা মঞ্চ ভেঙে তছনছ করে দেয় ওই দুষ্কৃতীরা। তারপর এলাকায় শুরু হয় ইট বৃষ্টি। পরিস্থিতি সামলাতে একের পর এক কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ, চলে লাঠিচার্জ, নামে র্যাব। তা সত্ত্বেও প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে তাণ্ডব চলতে থাকে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে যায় সিপি বিনীত গোয়েল। আরজিকর হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য, ওই এলাকায় বিরাট পুলিশ উপস্থিত থাকবার পরেও তাণ্ডব আটকানো যায়নি। উপস্থিত চিকিৎসকরা দুষ্কৃতীদের হাসপাতালের ভেতরে না ঢোকার অনুরোধ করলেও তারা শোনেননি কোনো কথা। সূত্রের খবর, এই দুষ্কৃতীদের হাতে ছিল লাঠি, রড, এমনকি অনেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ। দুষ্কৃতীদের হামলায় আহত হন একাধিক পুলিশ আধিকারিক। ঘটনার নিন্দা করে এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। এত মানুষের প্রতিবাদ মিছিলের খবর ছিল বলে পর্যাপ্ত সংখ্যায় পুলিশও মোতায়েন ছিল, কিন্তু দুষ্কৃতীরা যে সময় তাণ্ডব চালাচ্ছিল পুলিশ ওই সময় কার্যত দর্শকের ভূমিকা পালন করছিল বলে অভিযোগ। এর পেছনে কোনো গুরুতর
কারণ থাকতে পারে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে এবার বিধানসভায় ধর্নায় বসলেন বিজেপি বিধায়করা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়ে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, এটা সংগঠিত গণধর্ষণ, পরিকল্পিত খুনের ঘটনা। রাজ্য সরকার চাইছে সত্যি ঘটনা পুরো ধামাচাপা দিতে, সেই জন্যই চলছে পুরো প্রমাণ লোপাটের চেষ্টা। তার আরও অভিযোগ, আরজিকর কাণ্ডে মূল অভিযুক্তদের আড়াল করতে উঠে পড়ে লেগেছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে এই সমস্ত প্রমাণ লোপাটের কাজ চলছে বলেও অভিযোগ উঠেছে। বিধানসভার ভবনের সামনে বসে স্লোগান তোলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। একই অভিযোগ তোলেন তিনি, জানিয়েছেন আরজিকরের ঘটনাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার প্রবল চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। বিজেপি বিধায়কদের হাতে প্ল্যাকার্ডে লেখা একটাই দাবি, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানাচ্ছেন, বাংলাদেশের মতো আমার সরকারটাও ফেলে দেবে ভাবছে। আমি ক্ষমতার মায়া করি না, পাল্টা আক্রমণে মমতা ব্যানার্জি। আরজিকর আন্দোলনের প্রেক্ষাপটে কেউ বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চলা আন্দোলনের তুলনা টানতে শুরু করেছেন। একাধিক বিরোধী দলের নেতারা যখন বাংলাদেশের আদলে স্লোগান বানাতে শুরু করেছেন, একই ধরনের প্রচার যখন সংবাদ মাধ্যমেও চলছে, তখন স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেওয়া বক্তৃতায় ওই প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানিয়েছেন, অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে, আমি ক্ষমতার মায়া করি না। মমতা ব্যানার্জির কথায়, আরজিকরের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে। বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, অনেকে ভাবছেন বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন, কিন্তু মনে রাখবেন আমি ক্ষমতার মায়া করি না, যতদিন বাঁচব মানুষকে ন্যায় বিচার এনে দেব। আরজিকরের এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে যে আন্দোলন চলছে রাজ্য তথা দেশ জুড়ে, তা বিশেষ রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, যারা আন্দোলন করছেন তারা অধিকাংশই ছাত্রছাত্রী নন, রাজনৈতিক দল এটা পরিকল্পিতভাবেই নাকি করাচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে যে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, তার ধাক্কায় পড়ে গিয়েছে শেখ হাসিনা সরকার। হাসিনা প্রধানমন্ত্রী পদ ছাড়তে, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, রয়েছেন নয়াদিল্লির গোপন আশ্রয়ে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল বাংলাদেশ। কেউ সেই আন্দোলনের সঙ্গে পশ্চিম বাংলার আরজিকর আন্দোলনের তুলনা টানছেন। অন্যদিকে আরজিকর নিয়ে যেখানে গোটা রাজ্যে আন্দোলন চলছে, সেখানে পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। জানিয়ে দিলেন 17 তারিখ থেকে ওই কর্মসূচির কথা ঘোষণা করেছেন তিনি। এদিন তিনি জানিয়েছেন, আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে 16 তারিখ বিকেল 3টার সময় মৌলালির মোড় থেকে মিছিল শুরু করবে তৃণমূল। 17 তারিখ থেকে সারা বাংলায় সমস্ত ব্লকে, সমস্ত ওয়ার্ডে 2 থেকে 4টে পর্যন্ত বাম এবং রামের চক্রান্তের বিরুদ্ধে নাকি মিছিল আন্দোলন করবে তৃণমূল, এমনটাই জানিয়েছেন মমতা ব্যানার্জি। 18 তারিখ ধর্ণা হবে ব্লকে, 19 তারিখে রাখি, 20 তারিখে আবার পথে নামবো আমরা, সেদিনের কর্মসূচি পরে জানিয়ে দেব বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। এছাড়াও আরজিকর হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসকে ধর্ষণ খুনের ঘটনায় এবার প্রতিবাদ আন্দোলনে নামলো গোটা রাজ্য এবং দেশ। রাত দখল অভিযানে নামলো মহিলারা, স্লোগান, মশাল জ্বালিয়ে প্রতিবাদ। কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে রাত দখল চলল। আরজিকরের ঘটনার প্রতিবাদে মধ্যরাতে রাস্তায় মহিলাদের প্রতিবাদ মিছিল। তবে শহর থেকে শুরু করে জেলা সর্বত্রই শান্তিপূর্ণ অবস্থান দেখল গোটা দেশ। আরজিকরের সামনে মশাল হাতে মিছিল করতে দেখা গেল। অন্যদিকে একাডেমি, কলেজ স্ট্রিট, যাদবপুরে মিছিলে পা মিলিয়েছেন বিভিন্ন বয়সের মহিলারা। আরজিকরের মহিলা চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ জানালো সমস্ত বয়সের মহিলারা। এই মিছিলে মহিলাদের উপস্থিত ছিল নজরে পড়ার মতো। আরজিকরের ঘটনা যেন আর না ঘটে তার দাবি তোলা হয়েছে এই মিছিলে। এদিন মহিলাদের হাতে ছিল শঙ্খ, ঘণ্টা। যাদবপুরের রাস্তায় অগণিত মহিলা এদিন প্রতিবাদ দেখান। তাদের সবার মুখে ছিল একটাই শব্দ, উই ওয়ান্ট জাস্টিস। এখানেই শেষ নয়, রাত 12টা বাজার সঙ্গে এদিন সকলের মুখে শোনা যায় জাতীয় সঙ্গীত। অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা। গোটা শহর, গোটা দেশ, গোটা রাজ্য যেন চলে গিয়েছিল এদিন রাতে মহিলাদের দখলে। তাদের সবার একটাই দাবি, আরজিকরের ঘটনায় দোষী যেন উপযুক্ত শাস্তি পায়, আর যেন এই ধরনের ঘটনা না ঘটে রাজ্য এবং দেশে। তবে বিভিন্ন দিক থেকে অভিযোগ আসছে যে এই ঘটনার পেছনে বড় কোনো মাথা রয়েছে, যাকে ধামাচাপা দিতে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে রাজ্যে।
নজর রাখছি পরের গুরুত্বপূর্ণ সংবাদটির দিকে। বিতর্কে জড়িয়ে রাজ্যের কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন অখিল গিরি। তার জায়গায় এবার কারামন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের পাশাপাশি কারা দপ্তরের দায়িত্ব সামলাবেন তিনি। বুধবার এই বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই কথা নবান্ন। দিন কয়েক আগের ঘটনা। পূর্ব মেদিনীপুরের দীঘার তাজপুরে বন দপ্তরের এক মহিলা অফিসারকে অকথ্য ভাষায় গালিগালাজ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। তার ওই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি তাকে পদত্যাগ করার নির্দেশ দেন। এরপরে ইস্তফা দেন অখিল গিরি। তারপর থেকে কারা দপ্তর সামলাচ্ছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। এবার দায়িত্ব দেওয়া হলো চন্দ্রনাথ সিনহাকে। শত্রু প্রতিবেশীদের শায়েস্তা করতে এবার আমেরিকার কাছ থেকে হান্টার কিলার নামক মানববিহীন ড্রোন কিনছে 33,000 কোটি টাকারও অধিক দিয়ে ভারত সরকার। এবার শত্রুর আকাশ সীমায় উড়ে হামলা চালাতে পারবে ভারতের বিশেষ সামরিক বিমান। শত্রু যদি হামলা চালায় তাতেও সমস্যা নেই, কারণ এই বিমানে থাকবে না কোনো চালক। আমেরিকার কাছ থেকে 31টি MQ-9B নামের এই ড্রোন বিমান কিনছে ভারত। হান্টার কিলার নামে পরিচিত ড্রোন বিমানগুলি ভারতীয় সেনার শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে ইন্দো মার্কিন নয়া সামরিক চুক্তি সেরে ফেলতে চাইছে নয়াদিল্লি। কদিন আগেই পাকিস্তানকে বড়সড় সামরিক সাহায্য করেছে চীন। চীন থেকে কাই-হং-4 এবং উইং-লুং-2 ড্রোন সরবরাহ করা হচ্ছে পাকিস্তানকে। জানা গেছে ইতিমধ্যে 7টি কাই-হং-4 ড্রোন রয়েছে পাকিস্তানের কাছে। সম্প্রতি বেজিংয়ের কাছে আরও 16টি কাই-হং-4 চেয়েছে ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তান। এই অবস্থায় 31টি MQ-9B বা হান্টার কিলার কেনার সিদ্ধান্ত চূড়ান্ত ভারতের। পাকিস্তানের পাশাপাশি চীনকেও চাপে ফেলতে দিল্লির এই সিদ্ধান্ত চূড়ান্ত। আমেরিকার MQ-9B চীনে তৈরি ড্রোনগুলির থেকে অনেক বেশি শক্তিশালী বলে জানা যাচ্ছে। 40,000 ফুটের বেশি উঁচু জায়গা থেকে নজরদারি চালাতে পারে পাইলটহীন হান্টার কিলার বিমান। একটানা 40 ঘন্টার বেশি আকাশে উঠতে পারে। এতে রয়েছে হেলফায়ার ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্য বস্তুতে অব্যর্থ নিশানা হানতে সক্ষম। জানা যাচ্ছে 31টি হান্টার কিলারের জন্য আমেরিকান সংস্থা দর হেঁকেছে $3.9 বিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 33,500 কোটি টাকার অধিক। অযোধ্যায় রাম মন্দিরে চুরি 50 লক্ষ টাকার পথবাতি। নবনির্মিত মন্দিরের ছাদ থেকে জল পড়া থেকে শুরু করে জমি নিয়ে বেনিয়ম। অযোধ্যাতে বিতর্ক যেন থামছেই না। এর মধ্যে আবার রাম জন্মভূমিতে চোরের উপদ্রব। অযোধ্যায় উধাও এবার প্রায় 4,000 পথবাতি। রামপথ এবং ভক্তিপথের মতো হাই সিকিউরিটি এলাকায় চুরি হচ্ছে কিভাবে, উঠছে সেটাই প্রশ্ন। পুলিশ জানিয়েছে সামগ্রিকভাবে 50 লক্ষ টাকার উপরে বাতি চুরি হয়েছে। এই ঘটনায় FIR দায়ের করা হয়েছে, চলছে তদন্ত। পুলিশ জানাচ্ছে রামপথের গাছগুলিতে লাগানো 3,800 বাম্বু লাইট চুরি হয়েছে। ভক্তিপথে চুরি হয়েছে 36টি গোবো প্রজেক্টের লাইট। অযোধ্যা উন্নয়ন পর্ষদের কাছ থেকে ওই বাতিগুলি বসানোর বরাত পেয়েছিল জস এন্টারপ্রাইজ এবং কৃষ্ণা অটোমোবাইলস নামক সংস্থা দুটি। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি। কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? লেটেস্ট ওয়েদার রিপোর্টই আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছি আমরা। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে চলবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। তবে আজকে উত্তরবঙ্গের 3টি জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে কিছু স্থান জুড়ে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও রয়েছে। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। তবে আজকে দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া এছাড়া হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে। শুক্রবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর।